সবাইকে স্বাগত আজকের এই আলোচনাতে। আজ আমরা একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটা নেওয়া হয়েছে আর্কিটেকচারাল ব্লুপ্রিন্টস ফর দি ইনার স্যাংচুরি থেকে। কনসেপ্টটা হলো কিভাবে নিজের মনের ভেতরেই একটা বলা যায় একটা নিরাপদ আশ্রয় বা অভয়ারণ্য তৈরি করা যায়। তো চলুন এই ভেতরের জগতের নকশাটা একবার ঘুরে দেখা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই যে মনের বাড়ি, এই কথাটা আমরা বলছি, এটা আসলে কি? এটা কি স্রেফ একটা কল্পনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? এই ভাবনাটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। সহজ কথায় এটা হলো একদম নিজের একটা ব্যক্তিগত মানসিক জগৎ। মানে এমন একটা জায়গা যার প্রত্যেকটা ইট, প্রত্যেকটা জানালা, এমনকি সেখানকার আবহাওয়া পর্যন্ত সবকিছুই নিজের ইচ্ছার উপর নির্ভর করে। ভাবা যায় একবার, এমন একটা পৃথিবী যার স্রষ্টা নিজেই। কিন্তু এই যে এত অসাধারণ একটা জগতের কথা বলা হচ্ছে, সেখানে ঢোকাটা কি সবসময় খুব সোজা? না, অনেক সময় দেখা যায় শুরুতেই কিছু বাধা চলে আসে। চলুন তো দেখি সে বাধাগুলো ঠিক কী, আর সেগুলো পার করা যায় কিভাবে। অনেকেই কিন্তু এই অভিজ্ঞতার কথা বলেন। মানে যখনই মনে হয় যে মেডিটেশনের গভীরে যাওয়া যাচ্ছে, ঠিক তখনই শরীরটা কেমন একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। আচ্ছা, এটা কেন হয়? ব্যাপারটা কিন্তু আসলে বেশ স্বাভাবিক একটা শারীরিক প্রতিক্রিয়া। আসলে এই ঝাঁকুনিটা হলো অবচেতন মনের একরকম প্রতিরোধ। মানে গভীরে যাওয়ার সময় মনের ভেতরে কোথাও লুকিয়ে থাকা ভয় বা কোনো নেগেটিভ ইমোশন সেটাই বাধা দিচ্ছে। তবে একটা ভালো খবরও আছে, আর সেটা হলো মেডিটেশনের মতো ঠিকঠাক চর্চা করলে এই বাধাটা কাটিয়ে ওঠা সম্ভব। আচ্ছা, এবার আরেকটা অন্যরকম বাধার কথা ভাবা যাক। ধরুন মনের বাড়িটা তৈরি হলো ঠিকই, কিন্তু সেখানে ঢুকতে ইচ্ছে করছে না, তখন কি হবে? কি করার আছে তখন? এই বিষয়টাতে মূল উৎস থেকে পাওয়া একটা কথা কিন্তু অসাধারণ। কথাটা হলো, বাড়িঘর যদি ভালো না লাগে জোর করার দরকার নেই, জঙ্গলই ঠিক আছে। এর মানেটা খুব পরিষ্কার, মনের জগতের ব্যাপারে কোনো জোর জবরদস্তি চলে না। যদি নিজের বানানো বাড়ির চেয়ে তার চারপাশের জঙ্গল বা প্রকৃতিটাই বেশি ভালো লাগে, তাহলে সেটাই সই। কারণ আসল উদ্দেশ্য তো নিজেকে খোঁজা, আর সেটা তো যে কোনো জায়গাতেই হতে পারে। বেশ, চলুন এবার আলোচনায় আরেকটু গভীরে যাওয়া যাক। আর এই অংশটা কিন্তু সবচেয়ে মজার, কারণ এখানে আমরা দেখব এই ভেতরের জগতের স্থপতি হিসেবে আসলে কতটা স্বাধীনতা পাওয়া যায়। যেমন ধরুন, সেই জগতে এখন দিন হবে না রাত, এই সিদ্ধান্তটা কে নেবে? উত্তরটা হলো সেই জগতের স্রষ্টা নিজেই। যদি রাত ভালো লাগে তো রাত, আবার তখন যদি একটু আলোর দরকার হয়, ব্যাস একটা প্রদীপ জ্বালিয়ে নিলেই হলো। আর এই কথাটা কি দারুণ, তাই না? মনের বাড়িতে তো আর লোডশেডিং নেই। মানে বাস্তব জীবনের কোনো সীমাবদ্ধতা, যেমন ধরুন লোডশেডিং, এসবের কোনো প্রবেশাধিকার নেই মনের জগতে। সেখানে আলো বা শক্তি সবসময় অফুরন্ত, কারণ তার উৎস তো একটাই, নিজেই। একই ব্যাপার, কিন্তু আরামের ক্ষেত্রেও। ধরুন গরম লাগছে, সাথে সাথে একটা এসি কল্পনা করে নেওয়া যায়। আবার যদি মনে হয় না, একটু খোলা হাওয়া দরকার, তো একটা জানালা খুলে দিলেই হলো। বাইরের দুনিয়ায় যাই হোক না কেন, এই জগতে ভেতরের অনুভূতিটাই আসল। আচ্ছা, এতক্ষণ তো আমরা পরিবেশ নিয়ে কথা বললাম। চলুন এবার নকশার আরেকটু গভীর একটা দিকে যাই। মানে এই অভয়ারণ্যের ভেতরে যে আমিটা আছে, তাকে কিভাবে দেখা হবে বা কিভাবে গড়া হবে, সেই বিষয়টা নিয়ে। এটা কিন্তু খুব ব্যক্তিগত আর বেশ গভীর একটা প্রশ্ন। এমনটা তো হতেই পারে, তাই না? যে কেউ হয়তো দারুণ সুন্দর একটা জগৎ তৈরি করেছে, কিন্তু সেই জগতের ভেতরের নিজের যে প্রতিচ্ছবি, সেটা নিয়ে হয়তো সে খুশি নয়। মজার ব্যাপার হলো, মূল লেখাতেও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। মানে সমাজের তৈরি করার সৌন্দর্যের যে ধারণাগুলো আছে, সেগুলো অনেক সময় আমাদের মনে গেঁথে যায়। যদি কেউ নিজের গায়ের রং বা শারীরিক গঠন নিয়ে হীনমন্যতায় ভোগে, তাহলে এর সমাধানটা কি হতে পারে? এখানেই আসে সেই অসাধারণ কথাটা, কালো কিন্তু সাদার চেয়েও সুন্দর হতে পারে। এই একটা লাইনই কিন্তু সৌন্দর্যের গতানুগতিক সব ধারণাকে চ্যালেঞ্জ করে বসে। সৌন্দর্য যে কোনো একটা নির্দিষ্ট রং বা গঠনে বাধা নেই, এই গভীর সত্যিটাই এখানে বলা হয়েছে। আর সমাধানটাও কিন্তু এখানেই লুকিয়ে আছে। যেহেতু জগৎটা নিজের, তাই সেখানে নিজেকে ঠিক যেভাবে দেখতে ইচ্ছে করে, সেভাবেই কল্পনা করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। বলা যায়, মনের বাড়িতে সৌন্দর্যের সংজ্ঞাটা স্রষ্টা নিজেই ঠিক করে দেন। বেশ, এবার আরেকটা ইন্টারেস্টিং দিকে যাওয়া যাক।
এই যে এত ব্যক্তিগত একটা জায়গা, এটা কিভাবে একটা পবিত্র স্থান, একটা উপাসনার জায়গাতেও পরিণত হতে পারে, সেটা একবার দেখি। মানে, এই মনের বাড়ির কাজ কি শুধু মানসিক শান্তি বা কল্পনার জগৎ তৈরি করাতেই শেষ, নাকি এর ব্যবহার আরও গভীর কোনো দিকে, যেমন ধরুন আধ্যাত্মিক চর্চার দিকেও নিয়ে যাওয়া সম্ভব? আর এর উত্তরটা একদম পরিষ্কার। সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করার জন্য মনের বাড়ির চেয়ে ভালো জায়গা আর হয়তো হয় না। কারণটা খুব সহজ। এখানে বাইরের কোনো কোলাহল নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই, আছে শুধু শুদ্ধ মন আর বিশ্বাস। আর এই বিষয়টা কি দারুণভাবে বুঝিয়ে দেয় যে এখানে স্বাধীনতাটা ঠিক কোন পর্যায়ে। নিজের বিশ্বাস অনুযায়ী যে কোনো উপাসনালয় তৈরি করে নেওয়া যায়। সেটা হতে পারে একটা গির্জা বা একটা মন্দির বা নামাজের জন্য শান্ত একটা ঘর। নকশাটা হবে সম্পূর্ণ ব্যক্তিগত। সুতরাং এতক্ষণের আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে সেটা হলো এই ভেতরের জগতের উপর রয়েছে স্রষ্টার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর মালিকানা। এক কথায় বলতে গেলে মনের বাড়ির স্থপতি সে নিজেই। এখানে বাইরের দুনিয়ার কোনো নিয়মকানুন চলে না। এটা এমন একটা নিরাপদ জায়গা যেখানে ভেতরের সব দ্বন্দ্ব মেটানো যায়, নিজেকে নতুন করে গড়া যায়, আর এমন একটা জগৎ তৈরি করা যায় যা হবে একান্তই নিজের। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এতক্ষণ যে ধারণাগুলো নিয়ে কথা হলো, সেগুলোর উপর ভিত্তি করে মনের বাড়ির প্রথম নকশাটা কেমন হতে পারে? তার দরজাটা কি কাঠের হবে নাকি কাঁচের? জানালা দিয়ে কি পাহাড় দেখা যাবে নাকি দিগন্তজোড়া সমুদ্র? একবার ভাবা যেতেই পারে, কারণ এই অসাধারণ জগতের চাবিটা তো আসলে নিজের হাতেই থাকে।